সিরিয়াল কিলার। এই কথাটা শুনলেই কেমন যেন রহস্য, ভয় সবকিছু দানা বাঁধে। কেবলমাত্র মানসিক বিকৃতির কারণে একটা প্যাটার্ন ধরে একের পর এক মানুষকে জাস্ট খুন করে দেয় সিরিয়াল কিলাররা। রামান রাঘব, চার্লস সোবরাজ, রেণুকা সিন্ধে, স্টোন ম্যান, এরকম কত নাম রয়েছে যারা নির্বিচারে একের পর এক মানুষকে খুন করেছে। যেমন তাদের মারার কৌশল, তেমনই তাদের প্যাটার্ন। আজ বলবো এইরকমই এক সিরিয়াল কিলারের কথা, যার নৃশংসতা ছাপিয়ে গেছে সবাইকে। কতজনকে হত্যা করেছিলেন তিনি, সেই সংখ্যাটা জানলেই চমকে যাবেন সবাই। 1-2 নয়, 10-12 নয়, এমনকি 50-60ও নয়, তিনি মেরেছিলেন 600-র উপর মানুষকে। শুধু তাই নয়, তার অন্যতম নেশা ছিল কুমারী মেয়েদের রক্ত পান করা। আর তারও একটা কারণ ছিল, সেই কারণে তিনি পরিচিতি পান কাউন্ট ড্রাকুলা নামে। আর সবথেকে বড় কথা কি বলুন তো, তিনি ছিলেন একজন মহিলা। আজকের ভিডিওতে আসুন জানি পৃথিবীর প্রথম মহিলা সিরিয়াল কিলার এলিজাবেথ ব্যাথরির কথা। নমস্কার, আমি দীপ থট চ্যানেলের এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। ইতিহাসের একদিক যেমন আলোকসজ্জিত, তেমনি এর কালো অধ্যায়ের পরিমাণও কম নয়। যুগে যুগে অনেক নারী তাদের কর্ম দিয়ে ইতিহাসকে রঞ্জিত করেছিলেন। কেউ ছিলেন দয়ালু, আবার কেউ নৃশংসতার চরমে পৌঁছে গেছিলেন। তেমনই এক নারী ছিলেন এই এলিজাবেথ ব্যাথরি, যিনি সৌন্দর্য ধরে রাখতে হয়েছিলেন সিরিয়াল কিলার। হ্যাঁ, সৌন্দর্য ধরে রাখার জন্যই তিনি সিরিয়াল কিলিং শুরু করেছিলেন। চির যৌবনা থাকতে কে না চান? বিশেষ করে নারীরা নিজেদের সৌন্দর্যের ব্যাপারে একটু যেন বেশি সচেতন। ফিট থাকতে আর নিজের সৌন্দর্য ধরে রাখতে কত কিছুই না করে থাকেন মেয়েরা। তবে এই নারী নিজের রূপ যৌবন ধরে রাখতে 600 কুমারী নারীর রক্ত পান করেছিলেন। পৃথিবীর ইতিহাসে তিনি প্রথম নারী সিরিয়াল কিলারের খেতাবপ্রাপ্ত। নিজেকে সুন্দর রাখতে শুধু যে কুমারী মেয়েদের রক্ত পান করতেন তাই কিন্তু নয়, সেই রক্তে তিনি স্নান করতেন, এমনকি তাদের মাংসও খেতেন তিনি। বলছিলাম এলিজাবেথ ব্যাথরির কথা। তিনি যেমন ছিলেন বদমেজাজি, তেমনি হিংস্র, তেমনি অত্যাচারী। এলিজাবেথ বিশ্বাস করতেন কুমারী মেয়েদের রক্ত তাকে চির যৌবনা রাখবে, আর তাই একের পর এক কুমারীকে হত্যা করতেন তিনি। ইতিহাসে আলোচিত এই সিরিয়াল কিলার পশ্চিমা বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যার খুনি ছিলেন, যিনি ব্লাড কাউন্ট্রেস বা কাউন্টেস ড্রাকুলা নামেও পরিচিত। কাউন্টেস ড্রাকুলা নামে পরিচিত এলিজাবেথের জন্ম 1560 সালের 7ই অগস্ট হাঙ্গেরির ট্রান্সিলভেনিয়ায় এক অভিজাত পরিবারে। ছোট থেকেই এলিজাবেথ ছিলেন খিটখিটে আর বদমেজাজি। যদিও সম্ভ্রান্ত পরিবারে বেড়ে উঠেছিলেন তিনি, সেখানে কখনো কোনো অত্যাচারের শিকার হতে হয়নি তাকে। তবে শিশু বয়সেই ভয়ানক সব অত্যাচারের দৃশ্য দেখে দেখে অভ্যস্ত ছিলেন এলিজাবেথ। সেই সব ভয়ানক ঘটনার চাক্ষুষ সাক্ষীও হয়েছেন অনেকবার। একবার তিনি দেখেন একটা জীবন্ত ঘোড়ার পেট কেটে তার মধ্যে অপরাধীকে ঢুকিয়ে দেওয়া হয়। এরপর সেই ঘোড়ার পেট সেলাই করে দেয় প্রহরীরা। এই ঘটনা তার মনের উপর ব্যাপক প্রভাব ফেলে। তার হিংস্রতা আরও বাড়িয়ে দেয় এই সমস্ত নৃশংস ঘটনাগুলো। ছোট থেকেই অত্যাচারী মনোভাবের ছিল এলিজাবেথ। অন্যের মৃত্যু যন্ত্রণা দেখে তিনি তৃপ্ত হতেন। খুব অল্পতেই তিনি রেগেও যেতেন। খিঁচুনি আর মাইগ্রেনের সমস্যা থেকে তিনি এরকম হয়েছেন বলে অনেকে মনে করেন। আবার অনেক ইতিহাসবিদ লিখেছেন তার পরিবারের অপরাধীকে এমন সব কঠিন শাস্তি দেওয়ার ধরন তার মনে বেশ প্রভাব ফেলেছিল, এবং সেই সমস্ত দেখার পরেই তিনি হয়ে উঠেছিলেন অত্যাচারী এবং নৃশংস। এলিজাবেথ যেহেতু ছিলেন অভিজাত বংশের মেয়ে, সেই সুবাদে তার বিয়েও হয়েছিল বেশ সম্ভ্রান্ত পরিবারে। তবে বিয়ের আগেই মাত্র 13 বছর বয়সে মা হন এলিজাবেথ। এরপর 15 বছর বয়সে ফেরেন্স নাডাসডি নামে এক উচ্চবংশীয় লোকের সঙ্গে বিয়ে হয় তার। ফেরেন্স ছিলেন হাঙ্গেরির রাজ্যের সেনাপতি। কথিত আছে ফেরেন্স তার স্ত্রী এলিজাবেথের মতোই অত্যাচারী ছিলেন। অটোম্যান বন্দীদের উপর নির্মম অত্যাচার চালাতেন তিনি।
নিজের দাসদের 2 পায়ের গোড়ালির মাঝে কাগজ রেখে তিনি আগুনও ধরিয়ে দিতেন। এছাড়াও অটোম্যানদের যুদ্ধে তার হিংস্রতা আর অমানবিকতার কারণে তাকে ডাকা হতো ব্ল্যাক হিরো অফ হাঙ্গেরি। বিয়ের কিছুদিন পরেই ফেরেন্স যুদ্ধে চলে যান, তবে সেখান থেকে এলিজাবেথকে তিনি অত্যাচারের নতুন নতুন পন্থার কথা জানাতেন। তবে এলিজাবেথও কম ছিলেন না, তার অমানবিক অত্যাচারের কথা বলে হয়তো শেষ করা যাবে না। তিনি শুধু যে কুমারী মেয়েদের রক্তপান করতেন, স্নান করতেন তা কিন্তু নয়, তাদেরকে হত্যার জন্য অবলম্বন করতেন ভয়ঙ্কর সব পদ্ধতি। এক্ষেত্রে তিনি স্বামীর সহযোগিতা সবসময় পেয়েছেন। এছাড়াও তার কয়েকজন বিশ্বস্ত দাস ছিল যারা এলিজাবেথের সমস্ত অপকর্মের সাক্ষী। এলিজাবেথ কুমারী মেয়েদের খুবই ছোট্ট খাঁচায় বন্দি করতেন, এরপর তাদের সিলিংয়ে ঝুলিয়ে রেখে শরীরে বরফ জল দিতেন যেন তারা ঠান্ডায় জমে মারা যায়। ভাবুন কতটা নৃশংস ছিল এই এলিজাবেথ। তার অত্যাচার থেকে বাদ যায়নি তার দাসদাসীরাও। তার দাসদাসীদের হাতের তালুতে গরম লোহা রেখে দিত এলিজাবেথ। তাদের যন্ত্রণায় পৈশাচিক আনন্দ উপভোগ করত বিকারগ্রস্ত এই এলিজাবেথ। সাঁড়াশি দিয়ে দাসদের আঙুল টেনে টেনে ছিঁড়ে ফেলত। একবার এলিজাবেথ এমন এক কাজ করেছিল যা ছিল সমস্ত নৃশংসতার ঊর্ধ্বে। এক দাসীর শরীর থেকে মাংস কেটে নিয়ে তাকে দিয়ে রান্না করিয়ে তাকেই খেতে বাধ্য করেছিল সে। এছাড়াও মেয়েদের শরীরে মধু লাগিয়ে সারাদিন বাইরে রেখে দিত যাতে মৌমাছি এবং অন্যান্য পোকামাকড় তাদের খেয়ে ফেলতে পারে। স্বামী ফেরেন্সের মৃত্যুর পর এলিজাবেথ আরও অনেক বেশি নৃশংস হয়ে ওঠে। সে মেয়েদের নখে, ঠোঁটে, গালের নিচে সূচ ফুটিয়ে রাখত, শরীর থেকে মাংস কেটে কেটে নিত। এলিজাবেথ এইভাবেই ক্ষান্ত হয়নি, অনেক পুরুষের জীবনও নিয়েছে। বিয়ের আগে এবং তার স্বামীর মৃত্যুর পর অসংখ্য পুরুষের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। কিছুদিন পর পর নতুন একজনকে পেলে আগের জনকে মেরে ফেলত এলিজাবেথ। এছাড়াও এলিজাবেথের সম্পর্কে আরও একটা তথ্য জানা যায়, তিনি নাকি উভকামী ছিলেন, তবে এ ব্যাপারে তেমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। 1603 সালে রাজা কাউন্ট গির্জি থুর্জোকে সিজচে ক্যাসেলে এলিজাবেথকে বিচারের আওতায় আনেন। সেই সময় রাজ্যের অনেক মেয়ের নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় সবাই বেশ ভয়ে ভয়ে থাকত, তবে খুব একটা পদক্ষেপ নেওয়া হয়নি। একজন বিখ্যাত শিল্পী এলিজাবেথের প্রাসাদে গানের অনুষ্ঠান করতে যাওয়ার পর থেকেই সেই শিল্পী নিখোঁজ হয়ে যান। এতেই নড়ে চড়ে বসে প্রশাসন, আর তখনই ধরা পড়ে এই এলিজাবেথের এত অপকর্ম। সেই সময় তার সঙ্গে 4 সহযোগীকেও বিচারের আওতায় আনা হয়। তার প্রধান 2 সহযোগীর ভাষ্য মতে সে 50 জন মেয়েকে হত্যা করেছে, অন্য একজন বলেছে এর সংখ্যা 80, তবে এর আসল সংখ্যা ছিল 600রও বেশি। এই তথ্য পাওয়া যায় এলিজাবেথের নিজের লেখা ডায়েরি থেকেই। একজন সহযোগী তার ডায়েরি আদালতে পেশ করেছিল। সেই সময় রাজ্যের গরিব পরিবারের মেয়েদের কাজের লোভ দেখিয়ে নিয়ে আসা হতো এলিজাবেথের প্রাসাদে, আর অসহায় মেয়েরা শিকার হতো এই এলিজাবেথের বিকারগ্রস্ত স্বভাবের নির্মম শাস্তির। একের পর এক মেয়েরা নিখোঁজ হতে থাকলে এই সমস্ত পরিবার আর তাদের মেয়েদেরকে সেখানে পাঠাতে সাহস পেত না। ফলে গরিব পরিবারের মেয়ে আসা বন্ধ হয়ে গেল। এরপরে আসা শুরু করলো মধ্যবিত্ত পরিবার, এমনকি তারপরে অভিজাত পরিবারের মেয়েদেরও ভালোভাবে লালন পালনের প্রতিশ্রুতিতে আনা হতো। তার সহযোগীর 3 জনকে ফাঁসি এবং 4র্থ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এলিজাবেথকে বন্দি রাখা হয় জানলাবিহীন ছোট্ট একটা ঘরে। সেখানেই 1614 সালে 54 বছর বয়সে মারা যায় এলিজাবেথ ব্যাথরি। অনেক ইতিহাসবিদ মনে করেন মানসিক সমস্যা থেকেই এলিজাবেথ এইরকম নাকি নৃশংস হয়ে উঠেছিলেন। তবে এলিজাবেথের পরিবারে শুধু সেই খুনি ছিলেন না, অন্যান্য সদস্যরাও ছিলেন খুবই নিষ্ঠুর প্রকৃতির। এলিজাবেথের পিসি ক্লারা, তিনি ছিলেন জাদুকরী এবং উভকামী। তিনি কালো জাদু চর্চা করতেন এবং এলিজাবেথকেও তিনি নাকি উৎসাহ দিতেন। নিজের স্বামীকে শ্বাসরোধ করে হত্যা করেছিলেন সেই ক্লারা। অবশেষে ক্লারাকেও জেলে পাঠানো হয়। সেখানেও তিনি কারারক্ষীদের তার ফাঁদে ফেলতেন এবং সেখানেও তিনি রীতিমতো কালো জাদুর চর্চা করতেন। তবে অনেক ইতিহাসবিদ দাবি করেন ক্লারা এবং তার এক প্রেমিক অটোম্যানদের হাতে বন্দী হন। এরপর তাদেরকে হত্যা করা হয়। এলিজাবেথের কাকা স্টিফেন ব্যাথরি ছিলেন একজন দক্ষ যোদ্ধা, নির্মমভাবে হত্যা করতেন বিপক্ষের বন্দীদের।
তিনি পোল্যান্ডের রাজাকে হত্যা করে রানীকে বিয়ে করেছিলেন। এলিজাবেথের পরিবারের অনেক ব্যক্তি অত্যাচারী হিসেবে পরিচিত হয়ে উঠেছিলেন ইতিহাসে। হয়তো বংশগতভাবেই এই রকম স্বভাব পেয়েছিলেন এলিজাবেথ। পৃথিবীতে বহু সিরিয়াল কিলার এসেছে, কিন্তু নৃশংসতায় এলিজাবেথকে কেউ ছাপিয়ে যেতে পারেনি আজ পর্যন্ত। আর বিশ্বের প্রথম মহিলা এবং নৃশংসতম সিরিয়াল কিলারের তকমাটা তাই আজও এলিজাবেথের নামেই রয়েছে। কেমন লাগলো আজকের এই পর্ব? কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই রকমই পুরাণ, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সিনেমা, এন্টারটেনমেন্ট দুনিয়ার নানা বিষয়ে নানা অজানা কথা, অজানা রহস্য জানতে সাবস্ক্রাইব করুন ডিপ থট। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। প্রতি রবিবার সন্ধ্যে ঠিক 7টায় চোখ রাখুন কেবলমাত্র ডিপ থটে।